শহরের কোলাহল থেকে একটু দূরে আধা শহরের নির্জনতায় ঘেরা আশরাফ সাহেবের দোতলা বাড়ি নীলিমালয়। জুলাই মাসের ভোরের বাতাসটা বেশ ঠান্ডা থাকে। দোতলার কোণের ঘরটায় তখনও আব্বা আম্মার আমলের পুরনো ভারী পর্দার কারণে আবছে অন্ধকার জমেছিল। বিছানায় এপাশ ওপাশ করছিল লিমা। 7 মাসের অন্তঃসত্ত্বা সে। গত 2টি বছর তার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, তার দাগ এখনও পুরোপুরি শুকায়নি। পরপর দুবার গর্ভপাত হয়েছে তার। প্রথমবার 3 মাসের মাথায়, আর দ্বিতীয়বার 4 মাস পেরোতেই সব শেষ হয়ে গিয়েছিল। এবার তাই পুরো পরিবার ছিল ভীষণ সতর্ক, বিশেষ করে লিমার স্বামী রিফাত, যে নিজের সবটুকু ভালোবাসা, চাকরি জীবনের ব্যস্ততা আর ব্যক্তিগত শোক বিসর্জন দিয়ে দিনরাত আগলে রেখেছিল লিমাকে। কিন্তু গতকাল দুপুর থেকে লিমার পেটের ভেতরটা কেমন যেন একদম শান্ত, কোনো সাড়া শব্দ নেই। অন্য দিনগুলোতে এই সময়ে পেটের ভেতর একটা চিনচিনে আনন্দ অনুভূত হতো, একটা ছোট্ট প্রাণের সার্বক্ষণিক চঞ্চলতা, মৃদু নাড়াচড়া টের পাওয়া যায়। কিন্তু গতকাল থেকে কিচ্ছু নেই, এক ফোঁটা স্পন্দনও নেই। পুরো রাত লিমা এক ফোঁটাও ঘুমাতে পারেনি। বিছানায় শুয়ে শুয়ে বারবার নিজের পেটে হাত বুলিয়েছে, মনে মনে আল্লাহকে ডেকেছে, ওরে সোনা, একবার অন্তত একটু নড়ে ওঠ, তোর মায়ের বুকটা এভাবে ভেঙে দিস না। কিন্তু না, ভেতর থেকে কোনো সাড়া শব্দ আসেনি। ভোর 5টা। জানালার গ্রিল গলে হালকা ধূসর আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। লিমা আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ভেতরের জমে থাকা আতঙ্কটা এক তীব্র কান্নায় রূপ নিল। সে পাশে গভীর ঘুমে মগ্ন থাকা রিফাতকে জোরে জোরে ঝাঁকুনি দিতে লাগল। রিফাত, ওঠো, প্লিজ ওঠো। লিমার গলা শুনে গঙ্গানির মতো শব্দ বেরোচ্ছিল। রিফাত ধরফর করে উঠে বসল। লিমার চোখের জল আর ফ্যাকাশে মুখ দেখে তার বুকের ভেতরটা এক মুহূর্তে কেঁপে উঠল। কি হয়েছে লিমা? খারাপ লাগছে? পেটে ব্যথা করছে? ডাক্তারকে ফোন দেব? ও বোধহয় আর নেই। রিফাত। লিমা পেটে দুহাত চেপে ধরে বিছানায় ভেঙে পড়ল। গতকাল দুপুর থেকেও একদম নড়ছে না। আমি সারা রাত জেগে অপেক্ষা করেছি, একটা বারও নড়েনি। ও আমাদের ছেড়ে চলে গেছে। লিমার এই একটি আর্তনাদ যেন পুরো বাড়ির ঘুমন্ত অবয়বটাকে এক ঝটকায় চূর্ণ বিচূর্ণ করে দিল। রিফাত বিছানা থেকে নেমে লিমার কপালে হাত দিল। তার নিজের হাতও কাঁপছিল। তুমি শান্ত হও লিমা, আমি বাবাকে ডাকছি। অ্যাম্বুলেন্সে খবর দিতে হবে। তুমি একদম প্যানিক করো না। মুহূর্তের মধ্যে খবরটা ড্রয়িং রুম পার হয়ে লিমার বাবা মায়ের ঘরে পৌঁছে গেল। লিমার বাবা আশরাফ সাহেব বিছানা থেকে উঠে পাঞ্জাবিটা গায়ে চাপাতে চাপাতে কাঁপানো গলায় বললেন, কি বলছিস মা? রিফাত, জলদি করো, কোনো নামকরা হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে চলো। ডক্টর শফিককে একটা ফোন দাও। ঠিক সেই মুহূর্তেই ঘরের কোণ থেকে বেয়ে এলো এক তীব্র বিষাক্ত বাক্য। লিমার মা রাবেয়া বেগম কপালে হাত দিয়ে সোফায় ধপ করে বসে পড়লেন। তার চোখে আর বাচনে মেয়ের জন্য কোনো সান্ত্বনা বা উদ্বেগ ছিল না, বরং ছিল এক চরম উষ্ণা, বিরক্তি আর ধিক্কার। আবার এ নিয়ে তিনবার। রাবেয়া বেগম তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, আমি আগেই জানতাম এই মেয়ের কপালে সন্তান সুখ নেই। নিজের শরীরটার যত্ন নিতে পারে না, নাকি ওর নিজের ভেতরেই কোনো বড় ক্ষোধ আছে। একটা মেয়ে মানুষ হয়ে একটা সন্তান 7 মাস ধরে রাখতে পারিস না তুই? আমাদের মুখ পুড়িয়ে দিলি, আমাদের বংশের নাম ডোবালি। রাবিয়া বেগমের এই নির্মম শব্দগুলো তীরের মতো লিমার বুকে বিঁধল। সে খাটের কোণে জড়সড় হয়ে নিজের মুখটা হাঁটুতে গুজে ডুকরে কেঁদে উঠল। রিফাত শাশুড়ির দিকে তাকিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করতে চাইল, কিন্তু তার আগে গর্জে উঠলেন আশরাফ সাহেব, মুখ বন্ধ করো রাবেয়া। আশরাফ সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, তোমার বুকে কি দয়াময় বলতে কিচ্ছু নেই? মেয়েটার কি অবস্থা হয়েছে দেখছো না? এই বিপদের দিনেও তুমি তাকে সান্ত্বনা না দিয়ে দোষের কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। তোমার কি মায়ের জাত নিয়ে লজ্জা করে না? তুমি মানুষ নাকি পাথর? আমার কেন লজ্জা করবে? রাবেয়া বেগমও দমে যাওয়ার পাত্রী নন। তিনি সোফা থেকে দাঁড়িয়ে গলা আরও চড়ে দিলেন, লজ্জা তো ওর হওয়া উচিত, তোমার হওয়া উচিত। পরপর 3বার গর্ভপাত কোনো স্বাভাবিক বিষয়? আশেপাশের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখানো যায় না আর। সবাই আড়ালে হাসাহাসি করে। ওর শরীরের কোনো স্থায়ী ত্রুটি আছে, তোমরা সেটা মানতে চাও না, শুধু শুধু লাখ লাখ টাকা ঢালো। লিমার কানে তখন মায়ের প্রতিটি শব্দ তপ্ত সীসার মতো ঢুকছিল। সে বিছানার চাদরটা মুঠো করে ধরে কাঁপছিল।
গত 2 বছর ধরে এই এক কথা তাকে শুনতে হয়েছে। প্রথমবার যখন সন্তান নষ্ট হলো, তখন শাশুড়ি বাড়ি থেকে কথা শুনিয়েছিলেন, আর নিজের মা সান্ত্বনা দেওয়ার বদলে বলেছিলেন, মেয়েরা একটু ভারী কাজ করলে এমন হয়, তুই এত অলস কেন? দ্বিতীয়বার যখন হলো, তখন রাবিয়া বেগম সরাসরি রিফাতকে ডেকে বলেছিলেন, বাবা রিফাত, লিমা আশা ছেড়ে দিয়ে তুমি অন্য কোথাও চিন্তা করো, আমার বংশের বাতেও জ্বালাতে পারবে না। রিফাত সেদিনও লিমার হাত ছাড়েনি, আজকেও ছাড়ল না। মায়ের কথার পিঠে রিফাত শান্ত কিন্তু অত্যন্ত দৃঢ় গলায় বলল, মা, লিমা কোনো ভুল করেনি, আর সন্তান হওয়া না হওয়ার আল্লাহ হাতে। আপনি যদি এই সময় ওকে একটু শান্ত না করতে পারেন, তবে দয়া করে ওর সামনে থেকে যান। আমি আমার স্ত্রীকে চোর বা অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড়াতে দেব না। রাবিয়া বেগম জামাইয়ের মুখে এই কথা শুনে আরও রেগে গেলেন। ভালো, খুব ভালো, শাশুড়ির মুখে মুখে তর্ক করা শিখেছ। লিমার আদর তোমায় অন্ধ করে রেখেছে। দেখো, শেষে এই অপরের মেয়ের জন্য তোমার ঘর শূন্যই থেকে যাবে। রাবিয়া, আশরাফ সাহেব এবার হাত তোলেন স্ত্রীর দিকে। অনেক হয়েছে, আর একটা শব্দ যদি তোমার মুখ থেকে বের হয়, আমি ভুলে যাব যে তুমি আমার এত বছরের স্ত্রী। যাও এখান থেকে। বাইরে তখন অ্যাম্বুলেন্সের সাইরেন বাজতে শুরু করেছে। লাল নীল আলোটা জানালার কাচ ভেদ করে ঘরের ছাদে এসে আছড়ে পড়ছে। রিফাত আর কোনো কথা না বাড়িয়ে লিমাকে একটা চাদর দিয়ে জড়িয়ে ধরে পাজাকোলা করে তুলে নিল। লিমার শুধু মনে হচ্ছিল তার চারপাশের চেনা পৃথিবীটা, চেনা মানুষগুলো এক লোহমায় কেমন যেন অচেনা আর ধূসর হয়ে গেছে। সে শুধু রিফাতের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে চলল। সিঁড়ি দিয়ে নামার সময় রাবিয়া বেগমের কঠিন চাউনি লিমার পিঠে তপ্ত শলাকার মতো বিছিল। লিমার মনে হচ্ছিল পেটের ভেতরে সন্তানটা না নড়ার কষ্টের চেয়েও এই ঘরের ভেতরের বিষাক্ত বাতাস তাকে বেশি শ্বাসকষ্ট দিচ্ছে। রিফাত লিমাকে অ্যাম্বুলেন্সের পেছনের সিটে শুয়ে দিল। আশরাফ সাহেব সামনের ড্রাইভারের পাশে গিয়ে বসলেন। অ্যাম্বুলেন্সের ভেতরে নীলচে আলোয় লিমার মুখটা দেখাচ্ছিল কোনো এক প্রাচীন গ্রিক ট্র্যাজেডির নায়িকার মতো। রিফাত তার হাতটা 2 হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছিল, যেন হাতটা ছেড়ে দিলেই লিমা কোনো এক অতল গহ্বরে হারিয়ে যাবে। রিফাত, লিমা খুব ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে, এবার যদি সত্যি কিছু হয়ে যায়, মা আমাকে আর এ বাড়িতে থাকতেই দেবে না। আমি আছি তো লিমা। নীলিমালয় কারোর একেবারে নয়, আর সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ভালোবাসি, তোমার ভেতরে সন্তানকে নয়। তুমি শুধু শক্ত থাকো। রিফাত লিমার কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল। গাড়ি তখন তীব্র গতিতে শহরের বড় হাসপাতালের দিকে ছুটে চলেছে। চাকার নিচে স্পষ্ট হচ্ছে পিচঢালা রাস্তা, আর লিমার মনের ভেতর পিষ্ট হচ্ছে মাতৃত্বের এক চরম আকুলতা। সকালের এই ঝড় কেবল তাদের পরিবারেই নয়, লিমার অস্তিত্বের গভীরেও এক মহা ধ্বংসযজ্ঞের সূচনা করে দিয়েছিল। অ্যাম্বুলেন্সের সাইরেনটা যখন হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে এসে থামল, তখন সকালের রোদ চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই রোদে কোনো উত্তাপ ছিল না। ছিল এক অদ্ভুত ফ্যাকাশে ভাব। ট্রেচার নামিয়ে লিমাকে দ্রুত ভেতরে নিয়ে যাওয়া হলো। রিফাত আর আশরাফ সাহেব প্রায় দৌড়ে তার সাথে সাথে গেলেন। রাবেয়া বেগম একটু পরে অন্য একটি গাড়িতে এসে পৌঁছালেন। তার মুখে এখনও সেই চাপা বিরক্তি আর উষ্মার রেশ রয়ে গেছে। জরুরি বিভাগের করিডোরটা সাদা নীল আলোয় ঘেরা, চারিদিকে ওষুধের তীব্র গন্ধ আর রোগীদের মৃদু গঙ্গানি। লিমাকে ওয়ান স্টপ ক্রাইসিস এবং আল্ট্রাসোনোগ্রাফি রুমের ভেতরে নিয়ে যাওয়ার পর ভারী কাঠের দরজা বন্ধ হয়ে গেল। দরজার ওপরে জ্বলে উঠল লাল রঙের অন ডিউটি আলো। সেই আলোর দিকে তাকিয়ে রিফাতের বুকের ভেতরটা দুলছিল। সে দেয়ালে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল। তার পরনের শার্টটা ঘামে ভেজা, চুলগুলো উস্কো খুস্কো। আশরাফ সাহেব করিডোরের এক কোণে রাখা প্লাস্টিকের চেয়ারটায় বসে তসবি জপছিলেন। তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তিনি মনে মনে বারবার বলছিলেন, হে আল্লাহ, আমার মেয়েটাকে রক্ষা করো। আর কোনো আঘাত সহ্য করার ক্ষমতা ওর নেই। রাবেয়া বেগম করিডোরের অন্য প্রান্তে এসে বসলেন। তিনি নিজের ভ্যানিটি ব্যাগটা শক্ত করে ধরে চারপাশের লোকজনের দিকে তাকাচ্ছিলেন, যেন কেউ চেনা মানুষ এসে লিমার ব্যাপারে জিজ্ঞেস না করে। তিনি আস্তে করে আশরাফ সাহেবের পাশে এসে ফিসফিস করে বললেন, ক্লিনিকে না এনে সরকারি বড় হাসপাতালে আনলেই ভালো হতো। এখানে কত চেনা মানুষ আসে, জানাজানি হলে লোকে কি বলবে। 7 মাসের গর্ভবতী মেয়ে শেষ পর্যন্ত বাচ্চাও বাঁচাতে পারল না। আশরাফ সাহেব তসবি জোপানো বন্ধ না করেই স্ত্রীর দিকে এক পলক তাকালেন।
তার সেই চাউনিতে এত তীব্র ঘৃণার অবজ্ঞা ছিল যে রাবিয়া বেগম একটু দমে গেলেন। আশরাফ সাহেব শান্ত কিন্তু কাপা গলায় বললেন, রাবিয়া, তোমার লোকলজ্জার সমাজের ইজ্জতটাই বড় হলো? তোমার পেটের মেয়ে ভেতরে মরছে না বাঁচছে তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? খোদার কসম, যদি আজ লিমার কোনো ক্ষতি হয় তবে এই মুখ আমি তোমাকে আর কোনোদিন দেখাবো না। ঠিক সেই মুহূর্তে ওটির দরজার লাল আলোটা নিভে সবুজ হয়ে গেল। দরজা ঠেলে বের হয়ে এলেন হাসপাতালের প্রবীণ গাইনোকোলজিস্ট ডক্টর পারভিন সুলতানা। তার চোখে মুখে কোনো সদ্যজাত শিশুর মৃত্যুর শোক ছিল না, বরং ছিল এক গভীর বিস্ময়, চরম বিভ্রান্তি আর এক অদ্ভুত ধাঁধার খেলা। তিনি হাতের মেডিকেল ফাইলটা উল্টাতে উল্টাতে সরাসরি রিফাতের দিকে এগিয়ে এলেন। রিফাত ধরফর করে মেঝে থেকে উঠে দাঁড়ালো। ডাক্তার, লিমা ঠিক আছে তো? আমাদের সন্তান, ও বেঁচে আছে তো? আমরা কি দেরি করে ফেলেছি? ডক্টর পারভিন চশমাটা নাক থেকে একটু নামিয়ে রিফাত এবং আশরাফ সাহেবের দিকে চাইলেন। তার গলার স্বর অত্যন্ত গম্ভীর শোনালো। আপনারা শান্ত হন। লিমার শারীরিক অবস্থা স্থিতিশীল ও সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। আপনারা কি নিশ্চিত যে লিমা গর্ভাবস্থা 7 মাসের? অবশ্যই নিশ্চিত ম্যাডাম। রিফাত তার কাঁধের ব্যাগ থেকে লিমার পূর্বের সব চিকিৎসার ফাইল বের করে ডাক্তারের সামনে ধরল। এই যে দেখুন, ওর সব রেগুলার চেকআপের কাগজ। আমরা মফস্বলের একটা প্রাইভেট ক্লিনিকে ডক্টর জামানকে দেখাতাম। প্রতি মাসে প্রেসক্রিপশন, আয়রন বড়ি, ওজনের চার্ট সব আছে এখানে। প্রতি মাসে লিমার ওজন বেড়েছে, পেট বড় হয়েছে, ও নিজে বাচ্চার নড়াচড়া টের পেয়েছে। ডক্টর পারভিন ফাইলগুলো হাতে নিলেন। তিনি খুব মনোযোগ দিয়ে প্রতিটি পাতা উল্টে দেখলেন। প্রেসক্রিপশনের লিমার শারীরিক পরিবর্তনের কথা পুঙ্খানুপুঙ্খ লেখা রয়েছে। ডক্টর পারভিন ফাইলটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর রিফাতের চোখের দিকে তাকিয়ে বললেন, মিস্টার রিফাত, চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে আমি এমন কেস খুব কম দেখেছি। আমি অত্যন্ত দুঃখিত এবং একই সাথে চরমভাবে বিভ্রান্ত। আমরা লিমার আলট্রাসোনোগ্রাফি এবং কয়েকটি জরুরি রক্ত পরীক্ষা করেছি এবং আমরা লিমার জরায়ুতে কোনো ভ্রূণ, কোনো প্লাসেন্টা বা কোনো সন্তানের অস্তিত্ব খুঁজে পাইনি। ডাক্তারের এই একটি বাক্য যেন পুরো করিডোরে একটা বোমার মতো ফাটল। চারপাশের বাতাস যেন এক নিমিষেই স্তব্ধ হয়ে গেল। কি বলছেন ডাক্তার? এটা কিভাবে সম্ভব? আশরাফ সাহেব চেঁচিয়ে উঠলেন। তার হাত থেকে তসবিটা মেঝেতে পড়ে ছিটকে গেল। আমার মেয়ের পেট গত কয়েক মাসে এতটা বড় হয়েছে, ও নিজে বাচ্চার লাথি অনুভব করেছে। আমি নিজের নাতনির জন্য কাঁথা সেলাই করতে দেখেছি লিমার শাশুড়িকে। আর আপনি বলছেন কোনো ভ্রূণই নেই? আমার মেয়ে কি তবে জাদুটোনা করেছে, নাকি আপনাদের হাসপাতাল আমাদের সাথে কোনো নোংরা খেলা খেলছে? রাবিয়া বেগম এতক্ষণ দূরে দাঁড়িয়ে শুনছিলেন। এই কথা শোনা মাত্রই তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। তার চোখে মুখে কোনো শোকের চিহ্ন ছিল না, বরং এক অদ্ভুত চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল, যেন তিনি যা ভেবেছিলেন তাই সত্যি প্রমাণিত হয়েছে। তিনি রিফাতের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, আমি বলেছিলাম না, এই মেয়ে আস্তয়ে জাদুকর, একটা ডাইনি। ও আমাদের সাথে এতদিন ধরে গর্ভাবস্থার নাটক করেছে। মানুষের সহানুভূতি পাওয়ার জন্য, রিফাতকে আটকে রাখার জন্য পেটে কাপড় বেঁধে ঘুরে বেরিয়েছে। ছি! লোকসমাজে মুখ দেখানোর আর জায়গা রইল না। চুপ করুন মা, দয়া করে আর একটা বাজে কথা বলবেন না। রিফাত এবার আর নিজের আবেগকে ধরে রাখতে পারল না। তার গলা দিয়ে তীব্র চিৎকার বেরিয়ে এলো। করিডোরের অন্য রোগীরা তাদের দিকে তাকাতে লাগল। রিফাত শাশুড়িকে থামিয়ে দিয়ে ডক্টর পারভিনের হাত দুটো চেপে ধরল। ম্যাডাম, প্লিজ আমাকে বুঝিয়ে বলুন। এটা কোনো অলৌকিক ঘটনা নয়। গত 7 মাস ধরে আমি নিজে লিমার পেটে হাত দিয়ে বাচ্চার মৃদু স্পন্দন অনুভব করেছি। ও নিজে রাতের পর রাত জেগে বাচ্চার সাথে কথা বলেছে। ওর পিরিয়ড 7 মাস ধরে বন্ধ। ওর বমি বমি ভাব হতো। এটা কিভাবে সম্পূর্ণ মিথ্যা হতে পারে? ডক্টর পারভিন রিফাতের হাতটা আলতো করে সরিয়ে দিলেন। তারপর অত্যন্ত শান্ত এবং দৃঢ় গলায় বললেন, উত্তেজিত হবেন না মিস্টার রিফাত, বসুন আপনারা। চিকিৎসা বিজ্ঞানে একে আমরা বলি সিউডোসিসিস, বা সহজ ভাষায় ফ্যান্টম প্রেগনেন্সি বা ছদ্ম গর্ভাবস্থা। এটি একটি অত্যন্ত বিরল কিন্তু বাস্তব মনস্তাত্ত্বিক এবং হরমোনাল অবস্থা। লিমার ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছে। তিনি রিফাতকে একটি চেয়ারে বসিয়ে দিয়ে বলতে লাগলেন,
যখন কোনো নারী পরপর গর্ভপাতের কারণে তীব্র মানসিক ট্রমা এবং অবসাদের মধ্য দিয়ে যান এবং তার পরিবার বা সমাজের পক্ষ থেকে সন্তান পাওয়ার একটি চরম অবদমিত আকাঙ্ক্ষা ও চাপ তৈরি করা হয়, তখন তার মস্তিষ্ক শরীরকে পুরোপুরি বিশ্বাস করায় যে সে গর্ভবতী। লিমার অবচেতন মন সন্তান হারানোর ভয় থেকে বাঁচতে এই কাল্পনিক জগৎ তৈরি করেছে। পিটুইটারি গ্রন্থি থেকে এমন কিছু হরমোন নিঃসৃত হতে শুরু করে যা হুবহুব গর্ভাবস্থার মতো। ফলে পিরিয়ড বন্ধ হয়ে যায়, পেট বড় হতে থাকে, স্তনের আকার পরিবর্তন হয়, এমনকি মর্নিং সিকনেস বা বমি বমি ভাবও হয়। রোগীর মনের গভীর বিশ্বাস থেকে বাচ্চার নড়াচড়া অনুভব করতে শুরু করে, যা আসলে পেটের ভেতরে গ্যাস বা পেশির সংকোচন মাত্র। আর আপনারা যে ডাক্তারের কাছে দেখাতেন, তিনি হয়তো অত্যন্ত অদক্ষ ছিলেন, যিনি শুধু লিমার বাহ্যিক লক্ষণ দেখেই প্রেসক্রিপশন করে গেছেন, কখনো সঠিক আল্ট্রাসাউন্ড করেননি। করিডোরের নিয়ন আলোটা যেন এক নিমিষে নিভে গেল রিফাতের চোখের সামনে। 7 মাসের আনন্দ, বাচ্চার জন্য কিনে রাখা ছোট ছোট জামা, কাঠের খাটিয়া, সবকিছু যেন এক নিমিষে বাতাসে মিলিয়ে গেল। এক অলীক স্বপ্নের পেছনে তারা সবাই ছুটে বেরিয়েছে এতদিন। আর লিমার মনের ভেতর যে তীব্র ঝড় বইছে তা ভাবতেই রিফাতের মেরুদণ্ড দিয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। হাসপাতালের 3 তলার একটি প্রিমিয়াম কেবিনে লিমাকে স্থানান্তরিত করা হয়েছে। ঘরে জানালার ভারী পর্দাগুলো টেনে দেওয়া, ফলে দুপুরের কড়া রোদও ভেতরে ঢুকতে পারছে না। এক অদ্ভুত ছায়াময় অন্ধকার কেবিনের চারিদিকে রাজত্ব করছে। লিমা বিছানায় শুয়ে আছে নিথর হয়ে, তার চোখ দুটো সম্পূর্ণ শূন্য, সিলিংয়ের একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তাকিয়ে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দিয়ে জলও পড়ছে না। সে যেন এক জ্যান্ত লাশ, তার ভেতর থেকে প্রাণটাই কেউ জবরদস্তি শুষে নিয়েছে। কেবিনের বাইরে করিডোরের এক কোনায় দাঁড়িয়ে রাবিয়া বেগম ফিসফিস করে আশরাফ সাহেবকে বলেছিলেন, পাগল, মেয়েটা আস্ত পাগল হয়ে গেছে। সমাজকে আমরা কি জবাব দেব? লোকে যদি শোনে 7 মাসের গর্ভবতী মেয়ের পেটে আসলে কোনো বাচ্চাই ছিল না, ও মনের ভুলে পেট বাঁকিয়ে ঘুরে বেরিয়েছে, তবে আমাদের ইজ্জত থাকবে? ওরে কোনো পাগলা গাড়িতে পাঠাও, পাবনায় নিয়ে যাও। রিফাতের জীবনটাও শেষ করে দিল। ও তো একটা জোচ্চোর। আশরাফ সাহেব এতক্ষণ চুপচাপ সব সহ্য করছিলেন, কিন্তু স্ত্রীর এই চরম অমানবিক কথা শুনে তার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। তিনি স্ত্রীর হাতটা শক্ত করে চেপে ধরে কেবিনের দূরবর্তী কোণায় গিয়ে দাঁড়ালেন। তার চোখ দিয়ে তখন আর আগের আগুন বেরোচ্ছিল, যা রাবিয়া বেগম তার দীর্ঘ বৈবাহিক জীবনে কখনো দেখেনি। রাবিয়া, আরেকটি শব্দ যদি তোমার মুখ থেকে বের হয়, তবে আজই আমি তোমাকে এই হাসপাতাল থেকে তাড়িয়ে দেব এবং ডিভোর্স পেপার পাঠাবো। আশরাফ সাহেবের গলা রাগিয়ার ক্ষোভে কাঁপছিল। আমার এই মেয়েরা যে অবস্থা, তার জন্য যদি কেউ দায়ী থাকে, তবে সেটা একমাত্র তুমি। প্রথমবার যখন ওর গর্ভপাত হলো, তুমিও কি অপয়া বলেছিলে। দ্বিতীয়বার যখন হলো, তুমি রিফাতকে বলেছিলে অন্য কোথাও বিয়ে করতে। লিমার জরায়ু নাকি পচা। একটা মেয়ের উপর সন্তান জন্ম দেওয়ার জন্য তুমি যে অবিরাম অমানবিক মানসিক চাপ সৃষ্টি করেছ, সেই চাপ সহ্য করতে না পেরেই লিমার মন এই কাল্পনিক আশ্রয় খুঁজে নিয়েছে। ও নিজেকে তোমার এই বিষাক্ত বাক্যবান থেকে বাঁচানোর জন্য অবচেতনভাবে এই ছদ্ম গর্ভাবস্থার দেয়াল তৈরি করেছিল। তুমি মা নও রাবিয়া, তুমি একটা ডাইনি। রাবিয়া বেগম স্বামীর এই রূপ আগে কখনো দেখেনি। তিনি স্তব্ধ হয়ে গেলেন, তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি আর কোনো কথা বলতে পারলেন না, শুধু এক কোণে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। তার অহংকার আর আত্মতুষ্টির দেয়ালটা যেন এক নিমিষে ধসে পড়ল। এদিকে কেবিনের ভেতরে রিফাত আস্তে করে ঢুকল। সে লিমার বিছানার পাশে রাখা কাঠের টুলটায় বসল। লিমার বরফ শীতল ফ্যাকাশে হাত দুটো সে নিজের দুহাতের তালুর মধ্যে নিল। রিফাতের চেনা স্পর্শ পেয়ে লিমার চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। রিফাত, লিমার গলা দিয়ে খুব ক্ষীণ একটা আওয়াজ বের হলো, যা শুনতে রিফাতকে লিমার মুখের একদম কাছে কান নিয়ে যেতে হলো। আমি কিন্তু মিথ্যা বলিনি, আমি সত্যি প্রতি রাতেই টের পেতাম ও আমার পেটের ভেতর লাথি মারত। যখন আমি গান গাইতাম ও শান্ত হতো। আমি সত্যি বলছি রিফাত, বিশ্বাস করো, আমি পাগল নই। ওরা কেন আমার বাচ্চাকে লুকিয়ে ফেললো? আমি জানি লিমা, আমি জানি। রিফাত আলতো করে লিমার কপালে নিজের ঠোঁট ছল। তার নিজের চোখ থেকেও জল গড়িয়ে লিমার গালে পড়ল। তুমি কোনো মিথ্যা বলনি। তোমার মন, তোমার শরীর তোমাকে যা দেখিয়েছে, তুমি তাই বিশ্বাস করেছ।
আমাদের সমাজ, আমাদের চারপাশের নিষ্ঠুর মানুষগুলো আর তোমার উপর চাপিয়ে দেওয়া এই সন্তান জন্ম দেওয়ার বাধ্যবাধকতা তোমাকে এই পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। সন্তানের জীবনের শেষ কথা নয় লিমা। আমি কোনো সন্তানকে ভালোবেসে এই বাড়িতে আনিনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার তোমাকেই চাই। আমার সেই চঞ্চল হাসি খুশি লিমাকে চাই। লিমার রিফাতের মুখে মুখ গুজে এবার হাউমাউ করে কেঁদে উঠল। গত 7 মাসের জমে থাকা সব অলীক আনন্দ আর গত কয়েক ঘন্টার তীব্র অপমান আর শূন্যতা যেন সেই কান্নার তোড়ে ভেসে যেতে চাইল। রিফাত তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল, যেন এই কান্নায় লিমার ভেতরে জমে থাকা বিষাক্ত অবাস্তবতাকে ধুয়ে মুছিয়ে সাফ করে দেবে। ডক্টর পারভিন দরজার বাইরে থেকে দৃশ্য দেখছিলেন। তিনি ভেতরে এসে রিফাতকে বললেন, মিস্টার রিফাত, লিমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক সাপোর্ট এবং কাউন্সেলিং। তার হরমোনের লেভেলগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা কিছু ঔষধ দিচ্ছি। তবে আসল চিকিৎসা হলো ভালোবাসা আর নিরাপত্তা। তাকে বোঝাতে হবে যে সে কোনো অপরাধ করেনি। এটি একটি মানসিক মনস্তাত্ত্বিক রোগ, কোনো পাপ নয়। রিফাত মাথা নাড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, লিমার এই ক্ষত সে নিজের সবটুকু উজাড় করে দিয়ে সারিয়ে তুলবে। সে লিমার মাথায় হাত বুলাতে বুলাতে ভাবল, অলীক হোক আর বাস্তব হোক, লিমার মাতৃত্বের আকুলতা তো খাঁটিই ছিল। সেই খাঁটি ভালোবাসাকে সে কোনোভাবেই হারিয়ে যেতে দেবে না। হাসপাতালের সাদা দেয়ালগুলোর দিকে তাকালে এখন আর লিমার অতটা দম বন্ধ লাগে না। 3 দিন কেবিনে সেই ছায়াময় অন্ধকারে কাটানোর পর আজ তাকে রিলিজ দেওয়া হচ্ছে। এই 3 দিনে লিমার শরীরের ভেতরে এক অদ্ভুত ওলটপালট হয়ে গেছে। ডক্টর পারভিনের দেওয়া হরমোন নিয়ন্ত্রণকারী ওষুধগুলো কাজ করতে শুরু করেছে। সবচেয়ে বড় অলৌকিকতা বা নির্মমতা যাই বলা হোক না কেন, লিমার সেই 7 মাসের স্ফীত পেটটা অবিশ্বাস্য গতিতে কমতে শুরু করেছে। অবচেতন মনের তৈরি করা সেই মায়া যখন চিকিৎসকের নির্মম সত্যের আলোয় কেটে গেছে, শরীরও তখন তার কৃত্রিম মাতৃত্বের খোলসটা ভেঙে নিজের স্বাভাবিক রূপে ফিরে এসেছে। লিমার এখন আয়নার সামনে দাঁড়াতে ভয় করে। যে পেটটাকে সে পরম মায়ায় আগলে রেখেছিল, সেখানে এখন কেবলই আলগা চামড়ার কুচকানো দাগ আর এক মহাশূন্যতা। দুপুর 12টার দিকে রিফাত রিলিজের সব কাগজ আর ঔষধের ফাইল নিয়ে কেবিনে ঢুকল। রিফাতের চোখে এখনও ক্লান্তির ছাপ স্পষ্ট, তবে তার মুখে আজ একটা প্রশান্তির হাসি আছে। সে লিমার পাশে এসে বসল। লিমার পরনে এখন একটা সাধারণ সুতির শাড়ি, তার চুলগুলো আলগা করে খোপা করা। 3 দিন আগের সে ফ্যাকাশে ভাবটা কেটে গিয়ে মুখে এক ধরনের শান্ত ক্লান্তি নেমে এসেছে। সব ফর্মালিটি শেষ লিমা, এবার আমরা বাড়ি ফিরব। রিফাত লিমার ব্যাগটা গোছাতে গোছাতে বলল। লিমা জানালার দিকে তাকিয়েছিল। বাইরে জুলাইয়ের চড়া রোদ, আকাশটা একেবারেই নীল। সে আস্তে করে বলল, আমরা কি সত্যি নীলিমালয় এ ফিরছি রিফাত? আমার খুব ভয় করছে। ওই বাড়িটার প্রতিটি কণায় আমার সে মিথ্যা সন্তানটার স্মৃতি লেগে আছে। ঘরের আলমারিতে বাচ্চার জন্য কিনে রাখা ওই ছোট্ট কাঁথা, দুটো তুলতুলে মোজা, ওগুলো দেখলে আমি নিজেকে সামলাবো কি করে? আর মা কি আমাকে জ্যান্ত রাখবে? রিফাত লিমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। এবার তার হাতের স্পর্শে কোনো দ্বিধা ছিল না, ছিল এক ইস্পাত কঠিন দৃঢ়তা। আমরা নীলিমালয়ে ফিরছি শুধু আমাদের জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য লিমা। আমি অফিসের কাছে একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিয়েছি। আজ বিকেলে আমরা সেখানে শিফট করছি। ডক্টর পারভিন বলেছেন, তোমার পুরোপুরি সুস্থ হওয়ার জন্য পরিবেশ পরিবর্তন করা খুব দরকার। আর মায়ের কথা বলছো, মা নিজের ভুল বুঝতে পেরেছেন কি না আমি জানি না, তবে তিনি আর কখনো তোমার সামনে দাঁড়িয়ে একটাও কটু কথা বলার সাহস পাবেন না। সে ব্যবস্থা বাবা নিজে করেছেন। কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন আশরাফ সাহেব। তার পেছনে অত্যন্ত ধীর পায়ে মাথা নিচু করে ঘরে ঢুকলেন রাবিয়া বেগম। গত 3 দিনে এই অহংকারী মহিলা যেন এক ধাক্কায় 10 বছর বুড়িয়ে গেছেন। তার সেই চড়া গলার চিৎকার, দাম্ভিক চাহনি, সব কোথায় যেন হারিয়ে গেছে। স্বামীর দেওয়া ডিভোর্সের হুমকি আর নিজের পেটের মেয়ের এই মানসিক বিপর্যয় হয়তো তার ভেতরের জংধরা মাতৃত্বকে এক তীব্র ঝাঁকুনি দিয়েছে। লোকলজ্জার চেয়ে বড় এক অপরাধবোধ তাকে গ্রাস করেছে। আশরাফ সাহেব লিমার বিছানার পাশে এসে দাঁড়ালেন। তার চোখ দুটো ভিজে উঠল। তিনি মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমাকে ক্ষমা করিস মা, তোকে এই নরকের মধ্যে
এই বিষাক্ত পরিবেশের মধ্যে আমি একা ফেলে রেখেছিলাম। তোর মা যা করেছে তার কোনো ক্ষমা নেই, কিন্তু আমি তোকে কথা দিচ্ছি, তোদের নতুন জীবনে কেউ আর কোনোদিন বাধা হয়ে দাঁড়াবে না। রিফাত যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই সেরা। লিমা বাবার দিকে তাকালো, তারপর তার চোখ গেল পেছনে দাঁড়িয়ে থাকা মায়ের দিকে। রাবিয়া বেগম মেয়ের দিকে সরাসরি তাকাতে পারছিলেন না, তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। তিনি আমতা আমতা করে শুধু এটুকুই বলতে পারলেন, লিমা, মারে। লিমা আর কোনো কথা বাড়ালো না, সে মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দীর্ঘশ্বাসে কোনো রাগ ছিল না, প্রতিশোধের আগুন ছিল না, ছিল কেবলই এক ধরনের উদাসীনতা। যে মা তাকে এত বড় ট্রমার মুখে ঠেলে দিয়েছেন, তাকে এক মুহূর্তে ক্ষমা করা অসম্ভব। তবে লিমার নিজের ভেতরে কোনো ক্ষোভ পুষে রাখতে চায় না। ক্ষোভ পুষে রাখলে মন কখনো সুস্থ হয় না। এটা সেই 3 দিনে ডক্টর পারভিনের কাউন্সিলিং সেশন থেকে শিখেছে। হাসপাতাল থেকে বের হয়ে যখন তারা গাড়িতে বসলো, তখন দুপুরের বাতাসটা বেশ তপ্ত ছিল। রিফাত ড্রাইভিং সিটে, পাশে আশরাফ সাহেব, আর পেছনের সিটে লিমার পাশে গুটিসুটি মেরে বসে আছেন রাবিয়া বেগম। পুরো রাস্তায় কেউ কোনো কথা বলল না। গাড়ির জানালার কাচ ভেদ করে বাইরের চেনা শহরটা লিমার চোখের সামনে দিয়ে ধাবিত হচ্ছিল। সে ভাবছিল, মানুষের মন কত অদ্ভুত। একটা অবদমিত ইচ্ছা কিভাবে একটা আস্ত শরীরকে নিয়ন্ত্রণ করতে পারে, কিভাবে 7 মাস ধরে একটা মিথ্যাকে সত্যের চেয়েও বাস্তব করে তুলতে পারে। বিকেলের দিকে গাড়ি যখন নীলিমালয়ের সামনে এসে থামল, তখন বাড়ির চারপাশটা কেমন যেন নিস্তব্ধ লাগছিল। লিমার মনে হলো, এই সেই বাড়ি যেখানে সে পুত্রবধূ হয়ে এসেছিল অনেক স্বপ্ন নিয়ে। আর আজ সে এখান থেকে বিদায় নিচ্ছে নিজের অস্তিত্বকে নতুন করে চেনার জন্য। রিফাত আর লিমা দোতলার ঘরে গিয়ে তাদের প্রয়োজনীয় কাপড় চোপড় আর বইপত্র ব্যাগে ভরে নিল। আলমারির ড্রয়ারটা খুলতেই লিমার চোখ পড়ল সেই নবজাতকের জন্য কিনে রাখা ছোট্ট মোজা দুটোর ওপর। লিমার বুকটা ধক করে উঠল, চোখের কোণ দিয়ে পানি নামতে চাইল। ঠিক তখনই রিফাত পেছন থেকে এসে লিমাকে জড়িয়ে ধরল। সে মোজা দুটো আলতো করে ড্রয়ারের ভেতরে রেখে ড্রয়ারটা বন্ধ করে দিল। ওগুলো ওখানেই থাক, লিমা। রিফাত শান্ত গলায় বলল, ওটা আমাদের জীবনের একটা অধ্যায় ছিল, যা শেষ হয়ে গেছে। আমরা আমাদের নতুন ঘরের আলমারি শুধু আমাদের ভালোবাসা দিয়েই সাজাবো, কোনো অলীক প্রত্যাশা দিয়ে নয়। লিমা রিফাতের বুকে মাথা রাখল। এবার তার মনে হলো, পেটের ভেতরের সেই কাল্পনিক সন্তানের লাথির চেয়েও রিফাতের এই বুকের ধকপকানি অনেক বেশি বাস্তব, অনেক বেশি নিরাপদ। সব গোছানো শেষ করে যখন তারা নিচে নেমে এলো, তখন সন্ধ্যা নেমেছে। আশরাফ সাহেব গেটের সামনে দাঁড়িয়েছিলেন। লিমার বিদয় লগ্নে রাবিয়া বেগম বারান্দার খুঁটি ধরে দাঁড়িয়ে কাঁদছিলেন। লিমা গাড়িতে ওঠার আগে মায়ের দিকে তাকালো, তারপর হাত জোর করে একটা ছোট নমস্কার বা বিদায়ের ভঙ্গি করল। গাড়ি স্টার্ট দিল রিফাত। নীলিমালয়ের গেটটা আস্তে আস্তে পেছনে ছোট হতে হতে একসময় অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। শহরের অন্য প্রান্তের নতুন ফ্ল্যাটটা ছোট, কিন্তু ভীষণ আলো হাওয়া জড়ো করা। লিমা বারান্দায় এসে দাঁড়ালো। রাতের শহরের হাজারো বাতি জ্বলছে নিচে। লিমার পেটের সেই শূন্যতা এখন আর তাকে যন্ত্রণায় নীল করে দিচ্ছে না, বরং তাকে এক অদ্ভুত হালকা অনুভূতি দিচ্ছে। সে বুঝতে পেরেছে, সন্তান জন্ম দিতে না পারা কোনো অপরাধ নয়, কোনো অপয়া লক্ষণ নয়। সে একজন সম্পূর্ণ নারী, যার নিজস্ব একটা সত্তা আছে, একটা মন আছে। রিফাত 2 কাপ গরম চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। সে 1 কাপ লিমার হাতে দিয়ে লিমার কাঁধে নিজের হাতটা রাখল। আগামীকাল থেকে আমাদের থেরাপি সেশন শুরু লিমা। ডক্টর পারভিন বলেছেন তুমি খুব দ্রুত রিকভার করবে। রিফাত চায়ের কাপে চুমুক দিয়ে বলল। লিমা রিফাতের দিকে তাকালো। রাতের মৃদু বাতাসে লিমার মুখে 2-1টি চুল উঠছিল। সে রিফাতের কাঁধে মাথা রেখে চায়ের কাপে চুমুক দিল। তার মনে হলো, এতদিন তাদের ওপর থেকে সেই ঘন নীল কুয়াশাটা কেটে গেছে। সামনের পথটা হয়তো দীর্ঘ, অনেক সামাজিক প্রশ্নের মুখোমুখি হতে হবে, কিন্তু পাশে যখন রিফাতের মতো একজন জীবনসঙ্গী আছে, সে ঠিকই আলোর দিকে হেঁটে যাবে, কোনো ছদ্ম গর্ভাবস্থার খাঁচায় বন্দী হয়ে নয়। এবার লিমা বাঁচবে নিজের জন্য, নিজের মানসিক সুস্থতার জন্য, এবং এক খাঁটি বাস্তব ভালোবাসার মুক্ত আকাশে। এই গল্প থেকে আমাদের সমাজ ও মানুষের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক উঠে আসে। 1.
মানসিক স্বাস্থ্য ও সামাজিক চাপের ভয়াবহতা গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো মানসিক স্বাস্থ্যকে অবহেলা করার পরিণতি কতটা ভয়ানক হতে পারে। আমাদের সমাজে কোনো মেয়ের পরপর গর্ভপাত হলে তাকে সান্ত্বনা দেওয়ার বদলে অলক্ষী, অপয়া বা ত্রুটিযুক্ত বলে দাগিয়ে দেওয়া হয়। লিমার মা যেভাবে তাকে অবিরত দোষারোপ করেছেন, সে তীব্র মানসিক চাপ ও সন্তান পাওয়ার অন্ধ আকুলতা লিমার মস্তিষ্ককে এক অলীক বাস্তবতার দিকে ঢেলে দিয়েছিল। সমাজ বা পরিবারের অবাস্তব প্রত্যাশা ও কটু কথা একজন সুস্থ মানুষকেও মানসিকভাবে কতটা পঙ্গু করে দিতে পারে, তাই গল্পটি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। ২. মাতৃত্ব কোনো মেয়ের একমাত্র পরিচয় নয়। আমাদের সমাজ এখনও মনে করে সন্তান জন্ম দিতে না পারলে একজন নারীর জীবন ব্যর্থ। কিন্তু মাতৃত্ব কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, একটি মানসিক অনুভূতিও। লিমার গর্ভে সন্তান না থাকলেও সন্তানের প্রতি তার ভালোবাসা ও আকুলতা কিন্তু ১০০% সত্যি ছিল। গল্পটি শেখায় যে সন্তান প্রসব করতে পারা বা না পারার ওপর কোনো নারীর যোগ্যতা, সম্মান বা বেঁচে থাকার সার্থকতা নির্ভর করে না। নারী নিজের পরিচয়ে একজন সম্পূর্ণ মানুষ। ৩. জীবনসঙ্গীর প্রকৃত রূপ ও সমর্থন বিপদের দিনই চেনা যায় আসল মানুষকে। লিমার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বামী রিফাত। যখন তার নিজের মা তাকে পাগল বা জোচ্চোর বলে দূরে ঠেলে দিতে চাইল, তখনও রিফাত সমাজের তথাকথিত বংশের বাতির চেয়ে তার স্ত্রীর মানসিক সুস্থতা ও ভালোবাসাকে বেশি প্রাধান্য দিয়েছে। একটি আদর্শ দাম্পত্য জীবনে অন্ধ সামাজিক নিয়ম নয়, বরং একে অপরের প্রতি নিঃশর্ত বিশ্বাস ও পাশে থাকাটাই যে সবচেয়ে বেশি জরুরি, রিফাত চরিত্রটি তার জলজ্যান্ত প্রমাণ। ৪. অন্ধ সংস্কার বনাম চিকিৎসা বিজ্ঞান। অনেক সময় আমরা এমন জটিল পরিস্থিতিকে জাদুটোনা, ভূত প্রেত বা অলৌকিক ঘটনা বলে ভুল ব্যাখ্যা করি, যা রাবিয়া বেগমও করতে চেয়েছিলেন। কিন্তু ডক্টর পারভিনের মাধ্যমে গল্পটি আমাদের শেখায় যে কুসংস্কারের পেছনে না ছুটে বিজ্ঞানের উপর ভরসা রাখা উচিত। প্রতিটি মানসিক ও শারীরিক সমস্যার পেছনে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ থাকে, যা সঠিক সময় চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। ৫. ভুল স্বীকার ও ক্ষমার শক্তি। গল্পের শেষে লিমার বাবা আশরাফ সাহেবের শক্ত অবস্থান এবং রাবেয়া বেগমের নীরব অনুশোচনা আমাদের দেখায় যে ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করার বয়স বা সময় কখনো ফুরিয়ে যায় না। লিমার সেই নীরব হৃদয় আর মাকে ক্ষমা করার ভঙ্গি আমাদের শেখায় যে অতীতে আটকে না থেকে মনকে হালকা করে জীবনের নতুন ভোরে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত মুক্তি। গল্পের মূল কথা একটাই, ভালোবাসা কোনো অলীক প্রত্যাশার উপর বাঁচে না, তা বাঁচে বাস্তব মানুষটাকে আগলে রাখার মধ্যে। সমাপ্ত। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।